বুধবারের দুপুরে টলিপাড়ায় আবারও একটি দুঃসংবাদ। প্রয়াত হয়েছেন ভূতের ভবিষ্যৎ সিনেমার পরিচালক বিখ্যাত অনিক দত্ত। কি হয়েছিল? যতদূর জানা গিয়েছে, হিন্দুস্তান পার্কে তার প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে একটি দুর্ঘটনা হয়েছিল। স্বাভাবিকভাবে সেটাকে প্রথমে দুর্ঘটনা ভাবা হয়েছিল, আর তড়িঘড়ি তাকে এই ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং ঠিক তারপরেই জানা যায় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আপাতত যেটুকু জানা যাচ্ছে যে এই যে প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে তার পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, সেটা কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে আরো রয়েছে কোনো কারণ? তাকে এই যে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিছুক্ষণ আগেই তার দেহের যে ময়না তদন্ত, সেই ময়না তদন্ত করার জন্য কিন্তু তাকে পিজি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার বডি কিন্তু কিছুক্ষণ আগে বেরিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছুজন সিনেমা জগতের তারকারা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন এবং এরপরই আপনাদেরকে দেখাবো যে এখানে আর বেশি পরিমাণে লোকজন নেই, কারণ তার পরিবারের লোক থেকে শুরু করে টলিপাড়ার যে বহু মানুষ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন পিজি হসপিটালে। আমরা সেখানেই আপনাদের গিয়ে বাকি চিত্রটা দেখানোর চেষ্টা করবো যে কি হচ্ছে, এরপর আরো কি কি জানা যাচ্ছে। আপাতত যতটুকু জানানো গেল আপনাদেরকে জানালাম এবং তারপর কি কি আসছে দেখাবো আপনাদের। টলিপাড়ায় নেমে আসছে একের পর এক শোকের ছায়া। গতকাল বুধবার একেবারে ভর দুপুরে রহস্য মৃত্যু হয়েছে ভূতের ভবিষ্যৎ সিনেমার বিখ্যাত পরিচালক অনিক দত্তের। প্রাথমিক ঘটনা অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি, হিন্দুস্তান পার্কে প্রাক্তন স্ত্রী তার বাড়ি থেকে, তার আবাসনের উঁচু ছাদ থেকে পড়ে দুর্ঘটনা হয় পরিচালক অনিক দত্তের এবং সেই দুর্ঘটনার পরই তড়িঘড়ি তাকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এটা কি আসলেই দুর্ঘটনা ছিল, নাকি এর পিছনে রয়েছে আরো কোনো রহস্য? এরপরে আমরা জানতে পারি যে গড়িয়াহাট থানার পুলিশ তাদের হাতে একটি সুইসাইড নোট এসছে এবং কোরিওগ্রাফি অফ আর্ট ম্যাগাজিন নামক একটি বইয়ের পাতার ভিতর এই সুইসাইড নোটটি মেলে, যেখানে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এবং এই চিঠিটি কাকে উদ্দেশ্য করে দেওয়া ছিল জানেন? অনিক দত্তের, প্রয়াত অনিক দত্তের বিদেশে পড়াশোনা করছেন তার মেয়ে ঐশী দত্ত, তার নামে এবং তাকে উদ্দেশ্য করেই এটা দেওয়া হয়েছিল, এই চিঠিটা লেখা হয়েছিল। এবার চলুন খানিকটা পিছিয়ে যাই, কি হয়েছিল না হয়েছিল। এই যে বিভিন্ন সিনেমা তার আপনারা জানেন, এই যে ভূতের ভবিষ্যতের ভূত, অপরাজিত থেকে শুরু করে যে ছবিগুলি অনিক দত্ত করেছিল, সেগুলি যেরকম মানুষের কাছে জনপ্রিয়, অর্থাৎ চলচ্চিত্র প্রেমীদের কাছে যে হারে জনপ্রিয়তা লাভ করেছিল, ঠিক সেরকমই এই যে ভবিষ্যতের ভূত, এই সিনেমাটি কিন্তু তৎকালীন রাজ্য সরকার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে দেননি। আর ঠিক সেই কারণেই অনিক দত্ত কিন্তু ভীষণ রকম একটা মানসিক অবসাদে ভুগছিলেন। এছাড়াও তার পারিবারিক যে চেনা পরিচিত লোকজন, বন্ধু বান্ধব, বিভিন্ন আত্মীয় স্বজনের থেকে যে খবরগুলো উঠে আসছে বা যে তথ্যগুলো উঠে আসছে, সেখান থেকে আপনাদেরকে বলতে পারি যে পরিচালক অনিক দত্তের তার শারীরিক অবস্থার যেরকম খারাপ ছিল, তারই মধ্যে কিন্তু ছিল তার মানসিক অবসাদ, তার মধ্যেই ছিল ডিপ্রেশন, হতাশা এবং অনেকটা মানসিক কষ্ট। কিন্তু কেন ছিল? অনিক দত্তের কিছু বন্ধু বান্ধবদের থেকে জানা যায়, সূত্র মারফত জানতে পারি যে তাদের বন্ধুদেরকে মৃত্যুর কিছুদিন আগে যখন দেখা হয়েছিল, বারবার করে একটা কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন? যে আমাকে তোরা বেশি দিন দেখতে পাবি না। কেন বলেছিলেন এটি অনিক দত্ত, সেটা নিয়েও বারবার একটা রহস্যের গন্ধ মিলছে, তাই তো? এবং তার ঠিক পরেও ঠিক কি দেখা যাচ্ছে, দীর্ঘ 28 বছরের তাদের বৈবাহিক সম্পর্ক, এবং এই দীর্ঘ 28 বছরের বৈবাহিক সম্পর্কের পর যখন 1 বছরের মাথায় তাদের এই যে 28 বছরের সম্পর্ক ছিল, বৈবাহিক সম্পর্ক, ঠিক তারপর যখন ডিভোর্স হয়ে যায়, একেবারে 1 বছরের মাথায় কিন্তু অনিক দত্তর এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা। শুধু দুর্ঘটনা নয়, এর পিছনে কি আছে, কি কারণ আছে, রহস্য কি কি ঘনাচ্ছে, আমরা সত্যি বলছি এখনো অনেক কিছু রিজন জানা বাকি রয়েছে, অনেক কারণ, অনেক কিছু ঘটনা এর মধ্যে কিন্তু রহস্য লুকিয়ে রয়েছে, এই রহস্যের গন্ধ নিচ্ছে। এবং আরো যা জানা যাচ্ছে, এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে সুইসাইড নোট লেখা, এই সুইসাইড নোট নিয়েও কিন্তু অনেক রকম জল্পনা কল্পনা, এবং ইতিমধ্যেই অনিক দত্তের লেখা যে সুইসাইড নোটটা, সেটি কিন্তু গড়িয়াহাট থানার পুলিশ তারা কিন্তু ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছেন যে আদৌ এই যে সুইসাইড নোটটা লেখা ছিল, সেই সুইসাইড নোটটা কি আদৌ পরিচালক অনিক দত্তেরই লেখা, নাকি অন্য কেউ তার নাম করে এটি লিখে রেখেছে। এর অনেক কিছু জটিল রহস্য কিন্তু বেরিয়ে আসতে চলেছে। আপাতত যতটুকু জানা যাচ্ছে, আজ 2 দিন হয়ে গেল, কালকে তিনি প্রয়াত হয়েছেন, কালকে তার রহস্যজনক মৃত্যু ঘটেছে। আজ 2 দিন, কালকে 3 দিনের মাথায় কিন্তু প্রয়াত পরিচালক অনিক দত্তের শেষকৃত্য সম্পন্ন হতে পারে। ঠিক কি কারণে দেরি হলো? অনিক দত্তের যিনি মেয়ে ঐশী দত্ত, তিনি সুইডেনে পড়াশোনা করেন, সেই বিদেশে পড়াশোনা করার জন্য তিনি কিন্তু ঘটনা শোনার পরই আসতে পারেননি। আজকে তিনি কলকাতায় এসে উপস্থিত হচ্ছেন এবং আজকে বিকেল সন্ধ্যের মধ্যেই জানতে পারবোই আমরা যে তিনি
পরিবারের সঙ্গে, তার মায়ের সঙ্গে কি সিদ্ধান্ত নিচ্ছেন, অর্থাৎ অনিক দত্তের যিনি প্রাক্তন স্ত্রী, তার মা, তার সঙ্গে কি সিদ্ধান্ত নিতে চলেছেন যে কোথায় হবে তার শেষকৃত্য, কোথায় তাকে প্রত্যেক মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে টলি জগতের মানুষেরা, সংস্কৃতি জগতের মানুষেরা, শিল্পীরা তাকে কোথায় শেষ শ্রদ্ধা জানাতে পারবেন, সেই বিষয়ে কিন্তু আজকে তিনি আলোচনা করবেন। আপাতত কালকে ঢাকুরিয়ার এই বেসরকারি হাসপাতাল থেকে প্রয়াত পরিচালক অনিক দত্তের দেহ কিন্তু SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ময়না তদন্তের জন্য, এবং সেই ময়না তদন্ত হয়ে গেছে এবং রিপোর্টও কিন্তু চলে এসেছে পুলিশের কাছে, এবং সেই রিপোর্ট নিয়েও কিন্তু নাড়াঘাটা করছে পুলিশ এবং হোমিসাইড বিভাগ। এবং আরও যা যা জানা যাচ্ছে যে এই যে রিপোর্টের ভিত্তিতে কি কি জানা যাবে সেইটাও আমরা আরও জানতে পারবো এবং আপনাদেরকে জানাবো। এবং ঠিক তারপরে যতটুকু খবর, সূত্র মারফত খবর আসছে যে কালকে ঠিক করা হবে যে কোথায় তার দেহ নিয়ে যাওয়া হবে। আপাতত পিস হ্যাভেনে অনিক দত্তের দেহ শায়িত রয়েছে, সেখানেই বিভিন্ন মানুষ হয়তো শ্রদ্ধা জানিয়েছেন, তার সঙ্গে দেখা করেছে, এবং আগামীকাল নন্দনে তাকে রাখার বিষয়ে, তার দেহ রাখার বিষয়ে একটি জল্পনা কল্পনা ছিল, কিন্তু সেভাবে এখনো খবর পাওয়া যাচ্ছে না যে নন্দন বা রবীন্দ্র সদন চত্বরেই তাকে রাখা হবে কিনা, তার দেহ রাখা হবে কিনা। তো দেখা যাক আজকে ঐশী দত্ত আসেন এবং তার পরিবারের সঙ্গে কি সিদ্ধান্ত উপনীত হন যে কালকে কোথায় তার বাবার দেহ রাখা হবে। এইটুকুই বলতে চাই যে সফলতার পিছনে, সাফল্যের পিছনে মানুষের জীবনে যে কত রকম দুঃখ, কষ্ট, আবেগ লুকিয়ে থাকে এবং তারই ফলাফল হয়তো এটা। আমরা সত্যিই জানি না যে অনিক দত্ত কিভাবে মারা গেছেন, কিভাবে তার মৃত্যু ঘটেছে, কিন্তু এটুকুই বলবো যে একের পর এক এই যে টেলিজগতের মানুষের এই যে দুর্ঘটনা, একের পর এক টলিউড দুনিয়ায় যে শোকের ছায়া নেমে আসছে, সেটা নিতান্তই ভীষণ দুঃখের এবং বেদনাময়। এর মধ্যে একেবারে দাঁড়িয়ে রয়েছি টালিগঞ্জের NT1 স্টুডিওতে, যেখানে কিন্তু বেশ কিছুক্ষণ আগে পরিচালক অনিক দত্ত, ভূতের ভবিষ্যৎ খ্যাত পরিচালক অনিক দত্তের দেহ কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে কিছুক্ষণ আগে, এবং আর একটু বাদে কিছুক্ষণের মধ্যেই কিন্তু কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে অনিক দত্তকে। এবং এখানে আমরা দেখলাম যে তার পরিবারের লোকজন থেকে শুরু করে, তার কাছের প্রিয় মানুষজন থেকে শুরু করে, টলি জগতের সেলিব্রিটিরা, টলি জগতের তারকারা এবং তার চেনা পরিচিত যে মানুষরা, তারা কিন্তু প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন, এবং তারপর তারা কিন্তু শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন এখানে। যারা এরপর কেওড়াতলা মহাশ্মশানে উপস্থিত হতে পারবেন না, তারা আপাতত এই টালিগঞ্জের NT1 স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন অনিক দত্তকে শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করতে। আপাতত আমরা কথা বলে নিলাম কিছু জনের সঙ্গে যে যারা কি বলছেন অনিক দত্তের বিষয়ে, কেমন মানুষ ছিলেন তিনি, কতদিন আগে তার সঙ্গে শেষ দেখা হয়েছিল, কি বলছেন, কি কেন করলেন অনিক দত্ত এরকম একটা সিদ্ধান্ত হঠাৎই কেন, সেই সব বিষয়ে আমরা তুলে ধরছি আপনাদের সঙ্গে। চলুন দেখা যাচ্ছে আর কি বলেন অনিক দত্তের বিষয়ে। আপাতত দেখতে পাচ্ছেন, আপনারা যে চিত্রটা দেখছেন, এই মুহূর্তে কিন্তু সববাহী শকট কিন্তু বেরিয়ে আসছে, এবং অনিক দত্তকে বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে, যেখানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। ভূতের ভবিষ্যৎ খ্যাত পরিচালক অনিক দত্ত কিন্তু পড়ে থাকলো সবকিছু, পড়ে থাকলো তার স্মৃতিগুলি, পড়ে থাকলো পরিবারের মানুষজনেরা, কিন্তু যে মানুষটা চলে গেলেন তিনি তো আর ফিরে আসবেন না। এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক এইখানে কিছুক্ষণ আগেও পরিচালক অনিক দত্তের দেহ রাখা হয়েছিল, এবং তার পরিবারের লোক এবং টলিপাড়ার সংস্কৃতি জগতের বিভিন্ন মানুষ, শিল্পী, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে প্রত্যেকে, অনেক তারকারা তারা এসেছেন এবং এখানে শ্রদ্ধা জানিয়েছেন। এই জায়গাটা একেবারে এখন ফাঁকা। কেন ফাঁকা? কারণ অনিক দত্ত চলে গিয়েছেন, সঙ্গে সকল মানুষরা যারা এখানে ছিলেন তারাও বেরিয়ে গিয়েছেন, এবং এরপর একেবারে তার যেখানে শেষকৃত্য হবে কেওড়াতলা মহাশ্মশান, এই কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে তাকে নিয়ে চলে যাওয়া হয়েছে, এবং 1টা বা 1:30 সময় থেকে, দুপুর থেকে সেই সময় দেওয়া হয়েছে সেখানে, এবং তারপর কিন্তু তার শেষকৃত্য সম্পন্ন হবে। আর এখন আমরা রয়েছি টালিগঞ্জের NT1 স্টুডিওতে। NT1 স্টুডিওর আগে আপনারা জানেন যে নন্দন, কলকাতার নন্দনে, সেখানে কিন্তু তার মৃতদেহ আনা হয়, এবং সেখানেও বেশ কয়েকজন টেলি সংস্কৃতি জগতের মানুষ তারা এসেছিলেন। এখন যারা সরকারের রয়েছেন, সেই সরকারের থাকার রাজ্য সরকারের যে বিধায়করা ছিলেন তারা এসেছিলেন কিছুজন, তার মধ্যে রুদ্রনীল ঘোষ ছিলেন এবং অন্যান্যরা। আপাতত এই যে টালিগঞ্জ NT1 স্টুডিও থেকে আমরা দাঁড়িয়ে আছি, তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো, এবং তারপর অনিক দত্তের দেহ যে নিয়ে যাওয়া হয়েছে কেওড়াতলা মহাশ্মশানে, তার উদ্দেশ্যেই যাবো। ততক্ষণ দেখতে পাবো। আমার জীবনের একটা জীবনের মোড় ঘুরানো জায়গা। ভবিষ্যতের ভূত যে সিনেমাটা প্রেক্ষাগৃহে রিলিজ হতে নাই তৎকালীন সরকার, সেই সময় থেকে কি অনিক দত্তের একটা ডিপ্রেশন তৈরি হয়েছিল, বা আপনাদের কি তার পরটাও এখন ডিপ্রেশন? আমরা যারা শিল্পীরা, যারা একটা জিনিস তৈরি করি, আমরা সবসময় চাই সেটা যাদের জন্য করা তারা দেখুন। সেইটা, সেই মানসিক চাপটা যে এতদিন থাকবে আমার মনে হয় না, কারণ একদমই সৃষ্টি মানুষ তারপরে ছবি করেছে।
দেখে একটু হয়তো শুনেছি যেটা সিরিয়াস ডিপ্রেশনে হয়েছিল। এরপরে শেষকৃত্যের জন্য প্যারাতলা মহাশ্মশান নিয়ে যাবে। মানে অনেকটা বরাবরই নিজের মিজাজে থাকা একটা মানুষ এবং তার মেজাজ, সেই মিজাজ তার কাজের মধ্যে দিয়ে দেখতে পাওয়া গেছে। বিজ্ঞাপন থেকে শুরু করে সিনেমার আঙ্গিক, সিনেমার আলাদা কথা বলার যে ভাষা, সেটা এমনভাবে তিনি বলেছেন যেখানে তার অগণিত গুণমুগ্ধ দর্শক তৈরি হয়েছে, যা ঈশ্বর হয়তো সবার ক্ষেত্রে সেই আশীর্বাদ দেন না। খুব দুর্ভাগ্যজনকভাবে আপনারা প্রত্যেকেই জানেন যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধুমাত্র শিল্পীর ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে যে মানুষেরা অধিকারের কথা বলেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, তাদেরকে কী করে অসম্মান করা যায়, তাদের বিরুদ্ধে কী করে ব্যবস্থা নেওয়া যায় যাতে তাদের মিথ্যাচার চাপা পড়ে যায়, সেই ব্যবস্থা কনস্ট্যান্ট। এবং সেই সময় আমাদের অনেক দত্ত, তিনি ফিল্ম ফেস্টিভ্যালের সময় যারা ফিল্ম আইকন বিশ্বের, এদেশের বা বাংলার, তাদের কোনো ছবি নয়, শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তার ছবি দিয়ে নন্দন সাজাতেন এবং একটা অদ্ভুত রুচিহীন একটা পরিবেশ তৈরি করতেন। অনেকেই এটা যন্ত্রণা পেতেন, প্রতিবাদ করতেন, কিন্তু তাদের কণ্ঠস্বর হয়ে সবথেকে বড় প্রতিবাদ করেন আমাদের অনেক যে কথা মানুষ বলতে চাইতেন সিনেমায় যেমন তিনি বলতেন, ঠিক তেমনই মুখেও সেই কথা নিজে বলতেন। এবং আমরা জানি যে এই রাগেতে সত্যি উন্মোচিত হয়ে যায়, ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকারকে দিয়ে যেভাবে মানুষকে যন্ত্রণায় ফেলতেন, সেই যন্ত্রণা ফেলার তালিকা অনুযায়ী অনেক দত্তর মতো পরিচালকের সিনেমা, আমি যদি অপরাজিতর কথা বলি, যে সিনেমার সঙ্গে সত্যজিৎ রায় জড়িয়ে আছেন, আর সত্যজিৎ রায় জড়িয়ে আছেন নন্দন বলে এই প্রতিষ্ঠানটি, সেখানে অব্দি তার প্রদর্শনের বন্ধ করে দেন অনৈতিকভাবে, একের পর এক সিনেমা। তো তাই আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় গত পরশুদিন এই মর্মান্তিক ঘটনার পর তিনি যখন শ্রদ্ধা জানাতে পিজি হসপিটালে এসেছিলেন, সেই সময় থেকেই কিন্তু তিনি স্পষ্টত সব জায়গায় নির্দেশ দিয়ে গেছেন, অনুরোধ করে গেছেন যাতে যে অনিক বাবুর মতো একজন মানুষের, একজন শিল্পীর, একজন পরিচালকের সব কাজ যেন যথাযথ এবং সম্মানের সঙ্গে হয়, এবং তার সিনেমা, তার যে প্রতিবাদের ভাষা, তা যেন যথাযথভাবে প্রদর্শিত হয় এবং নন্দন। সেই মোতাবেক মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তথ্য ও সংস্কৃতি বিভাগের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গেও কথা হয়েছে, এবং মাননীয় অগ্নিমিত্র পাল মহাশয় যে কথা বললেন, এই বিষয়ে কাজ এগোনো শুরু হয়ে গেছে। দেখুন, সিনেমা দেখাবার ক্ষেত্রে যারা প্রযোজক হন, যাদের নামে এই সিনেমা থাকে, তাদের অনুমতি নিতে হয়, কারণ টেকনিক্যাল কিছু ইস্যু জড়িয়ে থাকে। আমার পাশে আমাদের ভাই জিতু দাঁড়িয়ে রয়েছে। জিতুও সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, আমার কাছে, আমাদের সবার কাছে এই অন্যায়ের অন্য একটা প্রতিবাদ স্বরূপ আমাদের জিতু এই আবেদন করেছিল, এবং তৎক্ষণাৎই সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত বন্দোবস্ত করার ব্যবস্থা নিয়েছি, এবং নন্দন কর্তৃপক্ষ তারা নতুনভাবে খুশি হয়েছে যাতে তারা অনেক বাবুর কাজগুলো পরপর প্রদর্শন চালাতে পারেন, এবং যারা আমাদের দর্শক রয়েছেন, যারা নন্দন অনেকদার সিনেমাকে মিস করেছেন, আজকে সবাই জানেন যে নন্দন, সেই নন্দনে কিন্তু আজকে অনেকদা পৌঁছে গিয়ে প্রমাণ করেছেন যে তিনি আসলে অপরাজিত। তাই অপরাজিত বলুন, ভবিষ্যতের ভূত বলুন, এই সিনেমাগুলো প্রযোজনা সংস্থা এবং বাকিরা তাদের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই প্রদর্শিত হবে, দেরি করা হবে না। মানুষ চাইছে এই কন্ট্রোলের যে কালচার, সেটা কি এবার নিপাত যাবে? নিপাত গেছে বলেই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আশার আলো দেখছে। দেখুন, যে প্রথা বা চল